নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃহস্পতির গোচর মিথুন রাশিতে এবং এর ফল কি পড়বে বৃশ্চিক রাশির ওপরে, এটা নিয়ে আলোচনা করব। দীর্ঘ আলোচনা হতে পারে, আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার। তবে দীর্ঘ আলোচনা যদি হয় তাহলে কিন্তু ভিডিও বড় হবে, সেই ক্ষেত্রে যদি ধৈর্যচ্যুতি ঘটে তাহলে ক্ষমা করে দিও। চেষ্টা করব খুব সংক্ষেপে, খুব একদম টু দ্য পয়েন্ট বলে শেষ করবার। যাই হোক, বৃহস্পতির গোচর বড় একটি গ্রহের গোচর এবং তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ গ্রহ, দ্বিতীয় পতি, যে ধনপতি হিসাবে আমরা যাকে বলি, এবং সন্তানের অধিপতি। সন্তান দেখে, আমাদের শিক্ষা দেখে, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় এই দুটোই। তো এই কটা বিষয় যখন আমাদের দেবগুরুর আন্ডারে আছে, তো এগুলো মামুলি বিষয় নয়, তাহলে এই বিষয়গুলো সংক্ষেপে বলাও খুব মুশকিল। আর তারপরে আরেকটা ব্যাপার হলো, এই যে 15 মে 2025 সালে দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, মানে তোমাদের অষ্টম ভাবে। এই যে অষ্টম ভাবে গেল 15 মে, একেবারে থাকবেন তিনি ঠিক কতদিন পর্যন্ত থাকবেন? 1 জুন 2026 এই পর্যন্ত থাকবেন তিনি মিথুনে। তারপরে তিনি যাবেন 2 জুন, অর্থাৎ 2রা জুন 2026 কর্কটে চলে যাবেন। এবং যখনই কর্কটে যাবে তখন তো তিনি উচ্চস্থ অবস্থায় থাকবেন, তো আরো উন্নতি। তবে এই একটা কথা প্রথমে বলে রাখি, শুরু করব যেটা, এটা বলে যে বৃহস্পতি প্রথমেই যখন আসবেন অষ্টম ভাবে, তো অষ্টম ভাবে এসেই তিনি ফল ভালো দিতে পারবেন না। এই কারণেই যে বৃহস্পতির ডিগ্রি তখন 0 থাকবে, মানে তার বল অনেকটা কম থাকবে। তবে দৃষ্টি তার বদল হবে, যখনই তিনি অষ্টম ভাবে পৌঁছাবেন তখনই তার দৃষ্টির বদল হয়ে যাবে। এবং দৃষ্টি যে সমস্ত ভাবের উপরে পড়বে সেই ভাবগুলোতে অমৃতের মতন মানে সুমিষ্ট ফল আমরা পাবো। অমৃতের মতন স্বাদ আমরা পাবো, ফল পাবো, আমরা বহুদিনের অপেক্ষার ফল পাবো, কষ্টের ফল পাবো। তা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আমি একটার পর একটা সমস্ত দৃষ্টি ফল আমি আলোচনা করছি, একটু মন দিয়ে শুনলে আমি যা যা বলতে চাইছি আশা করি বোঝা যাবে। তো তিনি মৃগশিরা নক্ষত্রে মিথুন রাশিতে যখন থাকবেন, তাহলে মৃগশিরা, আদ্রা ও পুনর্বসু এই 3টে নক্ষত্রকে তিনি কভার করবেন, মানে এই 3টে নক্ষত্রের উপর তিনি সঞ্চার করবেন। তারপরে এর মাঝে, মানে এই 1 বছরের মধ্যে তিনি বহুবার বক্রী হবেন, তারপরে আবার কর্কটে আসবেন, আবার মিথুনে যাবেন, এই রকম অ্যাক্টিভিটি তার চলতে থাকবে। তো যখন যখন বক্রী হবে তখন আমি বক্রীর ফল আপডেট দেব ভিডিওর মাধ্যমে। তো সেটা আমি আজকের এই ভিডিওতে শুধুমাত্র তার ফল ও দৃষ্টি বিচার করব, বক্রী হবার কোনো ফল বিচার আমি করব না, কারণ সেটা করলে ভিডিও এতটাই দীর্ঘ হবে যে বিরক্তির কারণ হয়ে উঠবে। এমনিতেই দর্শকের আগ্রহ অনেক কমে গেছে, এটা আমি বুঝতে পারছি। তো তাতে কোনো অসুবিধা নেই। কন্টেন্ট না পেলে, এলিমেন্ট না থাকলে তোমরা কোনো ব্যাপার না, যেখানে ভালো লাগবে সেটাই তোমরা করতে পারো। কন্টেন্ট না পেলে তো বলার কিচ্ছু নেই, নিশ্চয়ই আমি দিতে পারছি না। তো যাই হোক, সেটা আমি এবার বলবো যে এই 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 আলোচনাটা করার আগে আমি একটা কথা বলে রাখি। বৃহস্পতির এই যে গোচর হচ্ছে, অনেক দিগ্গজ পণ্ডিতরা, আমার ক্লায়েন্টদের মুখে শোনা আর কি, তাদের মুখ থেকে আমি শুনতে পাচ্ছি, ইউটিউবেতেই অনেক ভিডিওতে তারা নাকি শুনেছে এবং ভয়ে আতঙ্কিত। বৃহস্পতি নাকি অষ্টমভাবে যাচ্ছেন, তো অষ্টমভাবে যাচ্ছে মানে একবারে মানে তার মানে জীবন আর ভাগ্য রসাতলে চলে গেল। তো এরকম একটা ভয়ের ব্যাপার তাদেরকে দেখানো হয়েছে, বা তারা দেখাচ্ছে, যাই হোক, ভয় পাচ্ছে, কি বুঝছে কি জানি, তারা ভয় পাচ্ছে আর কি। তো এটা হলো একটা ব্যাপার যে ভয় তারা পেয়েছে, অষ্টম ভাবে যাচ্ছে বলে। একটা অষ্টম ভাব যেহেতু একটা দুস্থান, তো পাপ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, একটা বাজে ঘর বা ভাব, তাই হয়তো ওইখানে বৃহস্পতি যাচ্ছে বলে মনে হচ্ছে যেন সবকিছু যেন শেষ হয়ে গেল এবার। তো এরকম কোনো কিছু না, ভয় পাবার কিছু নেই। একটা গ্রহ যখন কোনো ভাবে যায়, সেখানে ভালো মন্দ দুটোই ফল দেয়, এবং যতদিন তিনি থাকেন সেই ভাবে, তো সমস্ত রকমের ফল তিনি দিয়ে যান। এবং সেটা সমস্ত গ্রহের ক্ষেত্রে সত্যি, সমস্ত ভাবের ক্ষেত্রে সত্যি, সমস্ত রাশি লগ্নের জন্য সত্যি।
শুধুমাত্র বৃশ্চিক রাশিকে ভালো ফল দেবেন বা খারাপ ফল দেবেন এরকম হয় না, বা অন্য রাশিকে শুধু ভালো ফল দিয়ে যাবেন, খারাপ ফল দেবেন না, এরকমও হবে না। তো এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসা উচিত আমাদের, তাহলে আমরা ভালো থাকতে পারবো। প্রথমেই যদি আমরা আমাদের মনের মধ্যে নেগেটিভিটি নিয়ে বসে থাকি, তাহলে আমাদের জীবনে সব কিছু নেগেটিভ হবে, সব কিছু খারাপ হবে। তো এই সমস্ত আজে বাজে চিন্তা ছেড়ে আমাদের কি করতে হবে, যে কর্ম আমরা রোজ করি সেগুলো করব, এবং আরও মন দিয়ে করব, এবং আরও মন দিয়ে শুধু নয়, বিশ্বাস রেখে করব যে এই কর্ম ফল আমি একদিন পাবোই, আজ নয়তো কাল পাবো। আমি বারবার বলেছি এর আগে যে সৎ হয়ে যদি আমরা পরিশ্রম করি, নিষ্ঠা দিয়ে আমরা যদি পরিশ্রম করি, তাহলে আমি যদি ফল নাও পাই, তাহলে আমার সন্তান পাবে, এইটুকু মাথায় রেখো। তোমরা বলবে যে সন্তান পেলে আমার কি লাভ, তাহলে আর কিছু বলার নেই, তাহলে হরিবোল করো হাততালি দিয়ে, সন্তানও দরকার নাই, বিবাহ দাম্পত্য কিছু দরকার নেই, সংসার করো না, এই সাধু হয়ে যাও। এই সাধুর কথা মনে পড়ে গেল, সাধু হবার সময় এসেছে। অষ্টম বৃহস্পতি মানে হলো শ্মশানে বসা সাধু। মনে রাখো কি বললাম, অষ্টম বৃহস্পতি এরকম একটা মানসিকতা তৈরি করে। যদি বৃহস্পতি অষ্টম ভাবে আসছে মানে হলো যে কিছুই ভয়ের কিছু নেই, শ্মশানে বসা সাধুর মতন একটা প্রবৃত্তি তৈরি হবে। তার মানে হবে সাংসারিক জীবনে একটা উদাসীনতা তৈরি হবে, গাছাড়া ভাব তৈরি হবে। তার মানে ঠিক এরকম একটা ব্যাপার, গাছাড়া ভাব মানে এরকম ব্যাপার যে এখন এই সময়ের পর থেকে বৃহস্পতির গোচর হলো, অর্থাৎ মিথুন রাশিতে তিনি এলেন। ধীরে ধীরে যত দিন যাবে, সময় যাবে, মাস যাবে, ততদিন আমরা মানে ঠিক সময়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের ভাগ্যের উন্নতি করতে পারবো, গৃহের উন্নতি করতে পারবো, আর্থিক উন্নতি করতে পারবো, সব কিছু হবে। যখন হবে, আমাদের তো এতদিনের কষ্ট, বৃশ্চিক রাশির বহুদিনের কষ্ট, কারো কারো সারা জীবনের কষ্ট, এখন সারা জীবনের কষ্টর পরে যখন আমরা ফল পেতে শুরু করব আস্তে আস্তে করে, তখন সহজে হজম কেন হবে? মুশকিল তো হজম হওয়া অত সহজে। তখন আমাদের মনে ধীরে ধীরে যখন আমরা উন্নতির পথে যাব না, ধীরে ধীরে আবার বৈরাগ্যের পথও ধরে নেব। মানে বৈরাগ্য মনের মধ্যে অটোমেটিক চলে আসবে, ধরতে হবে না আমাদের। যখন আসবে বলে বলে বাবা এ তো সবই আসছে রে বাবা, এখন তো হচ্ছে আস্তে আস্তে সবকিছু, অনেকের বাড়ি গাড়ি সব হবে, একদম হবেই, ডেফিনেটলি চিন্তার কিছু নাই, গৃহের জন্য উন্নতি হবেই। তো কারণ বৃহস্পতির নবম দৃষ্টি চতুর্থভাবে থাকবে। তো আমরা আমাদের গৃহ নির্মাণ করব, ভাগ্য নির্মাণ করব, মনের সুখ আমরা করে নেব, মানে আমাদের পরিবারের সুখ আমরা নিজের যোগ্যতায় করে নিতে পারবো, এটা গুরুর কৃপায় হবে। এবার যখন এটা হবে, তখন অটোমেটিক একটা এমনিতেই তোমরা সাধু জন্মগত, এদের কোনো মানে এই নিয়ে কোনো রকমের দ্বিমত নেই, মানে না থাকাই স্বাভাবিক বা উচিত। তো মানে একদম আধ্যাত্মিক দিক থেকে তোমরা একদম পরিপূর্ণ, ঠিক আছে। এখন সংসারের পাঁকে ডুবে গিয়ে সেটা ভুলে গেছো, বা তার চর্চার অভাবে সেটা একটা মরচে পড়েছে, সেটা অন্য কথা। কিন্তু তলায় একটা লোক আছে যে যার নাম সাধু, যে উঠে পড়লে তোমরা সাধুই হয়ে যাবে। এই যে সেই সময় এসেছে, যে এক্স্যাক্টলি সেই সময় এসেছে, এই ভাবধারা তোমাদের মধ্যে আসবে, এটা একদম কনফার্ম, এটা ধরে নাও। তাহলে কি বললাম যে সংসারে উন্নতি হবে, আর যত উন্নতি হবে তত বৈরাগ্য তৈরি হবে। বলে আর এসব দরকার নেই, সময় এলো না, এতদিন এলো, যদি এটা 5 বছর আগে আসতো ভালো হতো, এখন এসে কি হবে, আর আমার চাই না ওসব। এইরকম একটা মানসিকতা তৈরি হবে, এবং সেটা হবেই, ডেফিনেটলি হবে, এবং সেটা হবে দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবে অবস্থান করার জন্য। এখন অনেকে এইরকমই তো এইটাই ভেবে তো ভয় দেখাচ্ছে, এই লিকটা এই গ্যাপটাকে ধরেই ভয় দেখাচ্ছে যে এই রে এইবার তো ওদের তো মন থাকবে না সংসারে, তাহলে পার্থিব ব্যাপারটা মানে সুখ বা ভোগ ব্যাপারটা এদের আর থাকবে না, তাহলে এদের যেহেতু ওই যে একটা শ্মশানে বসা হতচ্ছাড়া সাধুর মতন, সর্বহারা সাধুর মতন একটা ব্যাপার হয়ে যাবে, তাই এদেরকে ভয় দেখাও, সব হারিয়ে গেল, সব হারিয়ে যাবে, এইসব করে ভয় দেখানো যাবে, এবং ভয় দেখানো যাচ্ছে, খুব সহজ উপায়, কোনো ব্যাপার না। তো সাধু মানে এটা হলো যে তার মধ্যে জ্ঞান আছে, চেতনা আছে, শিক্ষা আছে, আধ্যাত্মিকতা আছে, সমস্ত বিষয়ের প্রতি তার সমান আগ্রহ আছে। কিন্তু যে বিষয়টা একটা সাধু মনে করে যে বিষয়ে কোনো সার নেই, অসার একটা বস্তু, সেই অসার অর্থহীন বস্তুর প্রতি সাধুর মন থাকে না। এই সংসারটা যে অসার অর্থহীন, এটা যে সত্যিকারের সাধু, সে সংসারে থাকা সাধু হতে পারে, আর
ওই শ্মশানে বসা সাধু হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু সাধু মাত্রই বুঝতে পারবে যে এই সংসারে কোনটা সার আর কোনটা অসার। তো সেই অসার বস্তুর প্রতি সাধুর তার মন থাকবে না। এলো সবই আসছে, সার আসবে, অসার আসবে, এইবার শুরু হবে আসা, আস্তে আস্তে সমস্ত কিছুই আসা শুরু হবে। রাহু থাকবে চতুর্থভাবে, হঠাৎ করে আসবে, এবং সৎ অসৎ এদিক ওদিক ডান দিক বাঁ দিক সব দিক থেকেই এবার টাকা আসবে। যারা রাহুর ইনকাম করো তাদের তো টাকা আসবে। তো এটা এবার যখন আসবে তখন স্বাভাবিক, আরে যা সময় এলো না, আর কি হবে, যা ওই আর আমার দরকার নেই, এরকম ভাবে যখন বৈরাগী মন তৈরি হয়ে যাবে তখনই আমি সব ছেড়ে দেবো, আর তখনই লোকে বলবো আরে বাবরে এ তো সব গেল, তার মানে ক্ষতি হলো। তো যদি তার ক্ষতি হলো কি না হলো ব্যক্তিগত দিক থেকে সেই একমাত্র জানে, তার কি লাভ হলো সেই জানে। যার এতদিন সব ছিল না, তবুও সে ছিল না বলে কষ্ট পেয়েছে, এখন তার আসছে সবকিছু হবে, সবকিছু হবে, তার পরেও সে মানে খুব যে একবারে সুখে আছে তা নয়, সে এটা অর্থহীন, এটা অসার জিনিস, আমার দরকার নেই, কোনো রকম করে মিটে যাবে। সবার যে এরকম অনুভূতি হবে তা নয়, বয়স অনুযায়ী শরীরের স্থান কাল পাত্র এই ফ্যাক্টরটা আছে, এটা মাথায় রাখতে হবে। তো এরকম তো নয় যে যে একমাত্র যে যার বয়স এখন 18-20 বছর তাই সে একবারে সাধুর মতন প্রবৃত্তি নিয়ে চলবে বা সে সাধু হয়ে যাবে বা তার একটা সাধুর মতন মানসিকতা আসবে, সেটা কিন্তু নয়। সেটা সবসময় নাও হতে পারে, সেটা খুবই ব্যতিক্রমী ঘটনা এবং সেগুলো খুব কম সংখ্যায় ঘটবে, ঠিক আছে। কিন্তু যাদের একটা আধ্যাত্মিক চর্চা দীর্ঘদিন ধরে জীবনের সঙ্গে জড়িয়ে আছে, যারা এই চর্চাটা করে আসছো বহুদিন ধরে, যাদের মধ্যে চেতনার উদয় হয়েছে, তাদের এই ফিলিংসটা হবে, এটা আমি বলতে পারি। তো এটা হলো বৃহস্পতির অষ্টম ভাবে থাকার একটা পজিটিভ ফল। পজিটিভ ফল আরও আছে, পজিটিভ ফল আমি বলছি। আগে আমি এটাই বলে নিই যে আমাদের অষ্টম ভাবে বৃহস্পতি থাকলে কি কি ফল দেয়, তারপরে দৃষ্টিগুলো বিচার করব। তো অষ্টম ভাবে বৃহস্পতি এলে পজিটিভ আরো যে ফলটা হলো যে সমস্ত বিপদ আপদ থেকে, দুর্ঘটনা থেকে, শত্রু পীড়া থেকে, রোগ থেকে, হঠাৎ কোনো বিপত্তি থেকে আমাদেরকে মুক্তি দেবে, রক্ষা করবে। একটা দৈব কৃপা আমাদের সঙ্গে থাকবে, যেটা থাকে সবসময়, সেটা আরো বেশি করে থাকবে। তো এইভাবে গুরুদেব আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবে, সমস্ত বিপদ আপদ থেকে। তো এবার এটা একটা পজিটিভ ব্যাপার। আর একটা ব্যাপার হলো অষ্টমে বৃহস্পতি অর্থকারক গ্রহ, তোমাদের ধনপতি। তো হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু থাকবে। অনেকে যেহেতু দ্বিতীয়ভাবে সপ্তম দৃষ্টি আছে, অনেকে বিবাহিত জীবনের দ্বারা বা দাম্পত্য জীবনের দ্বারা উপকৃত হবে, সম্পদ বা অর্থ পাবে, ব্যবসার মাধ্যমে অর্থ পাবে, দাম্পত্য জীবনে উন্নতি হবে, ব্যবসায় উন্নতি হবে, সম্পর্ক যে কোনো ধরনের সম্পর্কে উন্নতি হবে। তো এইগুলো হঠাৎ করে প্রাপ্তি, পারিবারিক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, এরকম প্রাপ্তি হবে, এরকম এগুলো হতেই থাকবে একটা বছরে। আমি আবার বলছি যে বৃহস্পতি আসার সঙ্গে সঙ্গেই এগুলো হবে না, কিন্তু আগামী 1 বছরে এগুলো হবে। এই কারণেই হবে না, তোমাদের সম্পূর্ণ ফলটা মানে বৃহস্পতি এই যে অষ্টমে এলো, অষ্টমে থাকার পর যে দ্বাদশভাবে দৃষ্টি, দ্বিতীয়ভাবে দৃষ্টি ও চতুর্থভাবে দৃষ্টিটা যখন তিনি দেবেন, তো এই সমস্ত ভাবগুলো তখনই যে ফল দিতে শুরু করবে তার নয়, কারণ তখনও লগ্নপতি মঙ্গল থাকবে নিচস্থ। এবার মঙ্গল যদি দুর্বল থাকে তাহলে কিন্তু এই ফলগুলো সহজে ফলতে চাইবে না, কারণ বৃহস্পতি যে নক্ষত্রটা পাবে তার নাম হলো মৃগশিরা। এখন মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, এখন নক্ষত্রের অধিপতি যদি দুর্বল থাকে তাহলে নক্ষত্রের ফল দেওয়ার ক্ষমতাটা কমে যায়, এটা হলো ব্যাপার, আসল কথা। এবার যখন মঙ্গলদেব ঠিক কর্কট থেকে নিচে গিয়ে নেমে সিংহে যাবে, অর্থাৎ সেটা জুন মাসের প্রায় শেষের দিক একটা হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু হতে পারে যে সেটা জুন মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়, পরের দিকে বা মাঝামাঝি সময় একটা। তো সেই সময় থেকে এই ফলগুলো ফলতে শুরু করবে, যেগুলো ওই যে বৃহস্পতির পজিটিভ ফল এবং মঙ্গলের নক্ষত্র যে যে ভাবে আছে, অর্থাৎ পঞ্চম ভাবে একটু সরি দ্বাদশ ভাবে, একাদশ ভাবে, ষষ্ঠ ভাবে, সপ্তম ভাবে, আর ওদিকে তৃতীয় ও চতুর্থ ভাবে, এই সমস্ত ভাবগুলোতে আমরা মঙ্গলের দ্বারা উপকৃত হব এবং মঙ্গলের দ্বারা ফল পাবো। অর্থাৎ আমি আমাদের বলবো যে আয় উন্নতি সঞ্চয়
ঋণ শোধ, শত্রু দমন, গৃহে উন্নতি, এই সমস্তগুলো তো হবেই। এগুলোর সঙ্গে সঙ্গে আরো অনেক ফল আছে, আমি সেগুলো বলবো। তো এগুলো একটা একটা আমি আগে ফল, মানে যে অবস্থান ফল বৃহস্পতির অষ্টম ভাবে সেটা আগে বলে রাখি, তারপর দৃষ্টি বিচারের সময় এগুলো বলবো। তো আমি আগে এটা বলে রাখি যে বৃহস্পতি ঠিক কতদিন থাকবে কোন কোন নক্ষত্রে, এটা একটু বলে রাখি, তারপরে আমি ফল বিচারে যাব। তো বৃহস্পতির অষ্টম ভাবে স্থান অবস্থান ফলটা, মানে অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থান ফলে অনেকে একবারে মানে জানি না ভয়ে ভীত হচ্ছে, চিন্তায় পড়ে গেছে। একদম কোনো চিন্তা নেই, আমি আবার বলছি, অষ্টম বৃহস্পতি কি করে? আধ্যাত্মিক চেতনায় উন্নীত করে, আরো উপরের স্তরে নিয়ে যায়, গুরুর আশীর্বাদ মাথার ওপর থাকে, নিজেকে চিনতে শেখায়। আমি কে, এই যে আমি কে, আমার মধ্যে কে বসে আছে বা কে আছে, এইটার সঙ্গে কানেক্ট করায়, এটাকে চিনতে শেখায়। এর সঙ্গে যত বেশি কানেক্ট হবে তত বেশি আমার আধ্যাত্মিক উন্নতি হবে। এখন তোমরা বলতে পারো, ওরে বাবরে, আধ্যাত্মিক উন্নতি আমার প্রচুর হয়েছে, আর আমার দরকার নেই, এবার আমি টাকা চাই। হ্যাঁ, সেটা তো হবেই, তার জন্য রাহুও বসে আছে, টাকা হবে। কিন্তু ওই যে এখন রাখতে কতটা পারবে সেও খুব চিন্তার, কারণ ওই যে টাকা দেবে সে আবার কেমন করে নিতে হয় সেও জানে। রাহু আছে চতুর্থ ভাবে, টাকা উটপটাং দিয়ে দেবে, দেখে নিও তোমরা, টাকা হবেই। কিন্তু ওই টাকা এই খুব মুশকিল হজম করা, সবাই পারবে না। আবার কোনো কোনো বৃশ্চিক রাশির আছে 10% মানুষ আছে যারা উটপটাং কামিয়ে নেবে, বাম্পার ইনকাম করবে। দারুণ ব্যাপার। যাই হোক, সেটা আমি পরে আসছি, যেটাকে বলে রাখি, অষ্টম ভাবে নেগেটিভ পজিটিভ দুটোই আছে অবস্থান করলে। তো পজিটিভ ব্যাপার বেশি হবে এই কারণেই যে বৃহস্পতি তোমাদের কারক গ্রহ, মানে মিত্র গ্রহ, তাই জন্য পজিটিভ ফল বেশি হবে। এখন আবার বলছি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে এগুলো বেশ ভালো মিলবে। এখন বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নে যারা মিত্র, অর্থাৎ ধনু লগ্ন, মীন লগ্ন, ওদিকে কর্কট, সিংহ, মেষ, এদের জন্য বৃহস্পতি ভালো ফল দিয়ে যাবে। এবারে মকর লগ্ন কুম্ভ লগ্ন হলে নিউট্রাল ফল, তো ভালোই ফল দেবে। কারণ মকর লগ্নের যদি হয় কেউ, কোনো মানুষ বৃশ্চিক রাশি মকর লগ্ন, তার দ্বিতীয়ভাবে দেবগুরু দৃষ্টি পড়বে, তাহলে একটা আর্থিক দিক থেকে সে সুরক্ষিত থাকবে, তার মানে তার সঞ্চয় ভালো হবে, তার অর্থনৈতিক দিকটা সমৃদ্ধ হবে, ভালো হবে। তাহলে ভালো হলো। তার সঙ্গে গৃহে উন্নতি রাশি হিসাবে, তাহলে এই যে মকর কুম্ভ দুজনেই ভালো ফল পাবে। মকর থেকে কুম্ভ ভালো ফল পাবে, কুম্ভ লগ্নেই দৃষ্টি থাকবে, তো এটা আরো ভালো ফল, নিজের জন্য আরো উন্নতি ব্যাপার। তো আবার কেউ যদি বলে না আমার অর্থ চাই, তো অর্থ নিয়ে ভালো, তাহলে মকর কুম্ভ দুটোই ভালো ফল পেয়ে যাবে। আর ওদিকে যদি তুলা লগ্ন হয়, তুলা বৃশ্চিক রাশির লগ্ন তুলা, তাহলে কি হবে? তখন বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি থাকবে তাদের উপরে, মানে একেবারে তোমাদের লগ্নেই। তাহলে পঞ্চম দৃষ্টি মানে একটা শুভ, বৃহস্পতির সমস্ত দৃষ্টিগুলোই শুভ, পঞ্চম দৃষ্টি আরো শুভ। ধর্মে উন্নতি, কর্মে উন্নতি, সন্তান ও শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, এই সমস্ত ব্যাপার, নিজের সেলফ ডেভেলপমেন্ট হবে, আত্ম উন্নতি, তো ব্যক্তিত্বে উন্নতি, এগুলো হবে, শরীর স্বাস্থ্যে উন্নতি। তো এইরকম ব্যাপার। যদিও বৃহস্পতি আবার বলছি, তুলা লগ্ন হলে আবার লগ্নের শত্রু হবে, তবে শত্রু যেহেতু, তাই বলবো সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্যে নজর দেওয়া দরকার। আর বাকি অন্যান্য বিষয়গুলো নিয়ে চিন্তার কিছু নেই, বৃহস্পতি কোনো মারক গ্রহ নয়, অশুভ গ্রহ নয়, তো যে একবারে চিন্তায় ফেলে দেবে। তাহলে এই ব্যাপারগুলো দেখতে হবে। আবার বলছি, বৃশ্চিক বৃশ্চিক লগ্নে যারা মিত্র গ্রহ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন, মেষ, এদের কোনো চিন্তার কারণ নেই, বৃহস্পতির এই গোচর তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। যদিও মেষ রাশি বা মেষ লগ্নের জন্য এখন একটা চিন্তার বিষয় হলো যে 7.5। আবার বলছি, মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের চিন্তা করার কিছু নেই 7.5কে নতুন করে নিয়ে। 7.5 আর ঢাইয়া এসব আমি আগেই বলেছি, আলোচনা করেছি, এগুলো নিয়ে মানে এগুলো হচ্ছে মানে গুজব ছাড়া কিছু নয়, ভয় দেখানোর একটা রাস্তা ছাড়া কিছু নয়। ঠিক আছে? তো এইগুলো যদি মাথায় রাখা যায় তাহলে বলবো যে আমাদের এই বৃহস্পতির গোচর বৃশ্চিক রাশির জন্য আগামী দিনে একটা বছর আমাদেরকে
ভালো রাস্তার দিকে, উন্নতির রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, এটা শুরু হলো। তারপরের বছরে বৃহস্পতি যখন উচ্চস্থ হবে, উচ্চস্থ জায়গাটা পাবে, তখন তো আরো উন্নতি। তাহলে এই যে আমাদের শুরু হচ্ছে উন্নতির দিকে যাওয়াটা, তাহলে এখন থেকে আমরা শুরু করছি, পা ফেলছি, তারপরে আমাদের আরো উঁচুর দিকে আমরা উঠবো। অর্থাৎ আমাদের এবার উত্থান শুরু হলো। এটা এখন চলতে থাকবে বহুদিন পর্যন্ত, বহু বছর পর্যন্ত। তো যাই হোক, এবারে আমি বিচার করব দৃষ্টি বিচারগুলো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, 15 মে 2025 মৃগশিরায় যাচ্ছেন দেবগুরু। 14 জুন বৃহস্পতি আবার যাবেন আদ্রা নক্ষত্রে, তারিখগুলো মনে রাখা দরকার। আবার 13 আগস্ট বৃহস্পতি যাবেন তার নিজের নক্ষত্র পুনর্বসুতে। তাহলে চ্যালেঞ্জের জায়গা কোনটা হলো? 14 জুন থেকে 12 আগস্ট পর্যন্ত। তার মানে জুন, জুলাই, আগস্ট, ওই 2 মাস আমাদের চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ কোন কোন জায়গায়? এইবারে আসবো দৃষ্টি বিচারের ফলে। চ্যালেঞ্জ আসবে রাহুর জন্য, যেহেতু আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, আর আদ্রা নক্ষত্রেই কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। এরপরে আরেকটি কথা আমি বলবো, যেটা না বললেই নয়, যেটা খুব দরকার বলা, আমার আগেই বলা উচিত ছিল, মনে পড়ে গেল, আবার বললাম, তার জন্য ক্ষমা করে দিও। যেটা বলছি, অষ্টম ভাবে বৃহস্পতি এলে বা কোনো শুভ গ্রহ এলে, অষ্টম ভাব যেহেতু পাপ ভাব, মানে দুস্থান, যত রকমের বাজে ঘটনা ঘটে, মৃত্যু, অ্যাক্সিডেন্ট, মামলা মোকদ্দমা, রোগ, আইনি ঝামেলা, এই সমস্ত ঘটনাগুলো ওখান থেকে আমরা বিচার করি, ওই অষ্টম ভাব থেকে। সেটা আরো আছে, আরো অনেক ভাব আছে, তবে অষ্টম ভাব থেকেও এটা করা হয়। তো অষ্টম ভাবটা ওই জন্য আমরা বলি সেটা যেন মানে ঘোলা জলের পুকুর, ঘোলা জলের পুকুর। এখন সেই ঘোলা জলের পুকুরে কোনো একজন পণ্ডিত মশাই বা পুরোহিত মশাই স্নান করতে নেমেছেন, স্নান করতে নামলো, ঘোলা জল। তো পণ্ডিত মশাই কি হলো, ঘোলা জল হলে কি হবে? এর থেকে আরেকটা এক্সাম্পল ভালো দিচ্ছি, এটা বুঝতে সুবিধা হবে। কোনো একজন পুরোহিত মশাই গেছেন, পণ্ডিত মশাই সবাই তাকে মানে, ভাটিখানায়, মদের ভাটিখানা। তো মদের ভাটিখানায় পণ্ডিত মশাইকে দেখে সবাই অবাক, ব্যাপার কি হলো? অষ্টম ভাবটা এরকমই একটা ব্যাপার, তাই জন্য এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তাতে কেউ মাইন্ড করো না। তো মদের ভাটিখানায় পণ্ডিত মশাই গেছে, হঠাৎ করে তাকে যেতে হয়েছে, তাকে যাওয়া ফোর্স করেছে কেউ, যেতেই হবে। তাকে, সে হয়তো ইন্সপেক্টর, তার হয়তো মদের লাইসেন্স চেক করতে হবে বা অন্য অফিসিয়াল কোনো কাজে গেছে, তো সেখানে গেছে, যেতে হয়েছে তাকে, এরকম অনেক কারণ থাকে, তো গেছে সে। তো এখন পণ্ডিত মশাইকে মদের ভাটিখানায় দেখে যারা মাতাল তারা ভাবছে, আরে বাবরে, এও এলো নাকি মদ খেতে, আরে এই কবে থেকে শুরু করলো, এই কবে থেকে এলো, এও চালু হয়ে গেল, এরকম ভাবতে শুরু করবে তারা, যারা খায় আর কি, যারা রোজ পান করে, তো ভাবতে শুরু করবে। তো তাদের কাছে ওই পণ্ডিত মশাইয়ের সাময়িক কিছুক্ষণের জন্য একটু তারা বদনাম করবে, পণ্ডিত মশাইয়ের নামে একটু কলঙ্ক আসবে, তিনি দূষিত হবেন। তাহলে কি হলো, এইরকম একটা ব্যাপার। তিনি কিন্তু ওখানে কিছু করবেন না, খাবেনও না, পান করবেন না, বসবেন না, তিনি তার কাজ করে বেরিয়ে চলে যাবেন। তার যে স্বরূপ সেটা থাকবে, ঠিক থাকবে, কিন্তু আশেপাশের মানুষজন বলবে, আরে বাবরে, এও কবে থেকে চালু করলো, এও এরকম হয়ে গেল, এরকম বলতে থাকবে, যেমন হয় আর কি। তো তার নামটা খারাপ হবে, তার মানে সে কিছু করবে না, নাম খারাপ হয়ে যাবে। কিন্তু তবুও যেহেতু তিনি পণ্ডিত মশাই, তিনি পুরোহিত, তিনি সম্মানীয় ব্যক্তি, তবুও তাকে মাতালরাও কিন্তু সম্মান করবে। ওখানে গেলেও, অর্থাৎ ভাটিখানাতে গেছে, তবুও কিন্তু তিনি সম্মানটা তিনি পাবেন, অর্থাৎ ওই মাতালগুলো তাকে ঠাকুরমশাই বলেই ডাকবে, সম্মান তাকে দেবে। এটাই হলো ব্যাপার। তার মানে যেটা বলতে চাইছি সেটা হলো, অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ দুস্থানে যখন কোনো শুভ গ্রহ যায়, সেই গ্রহটা দূষিত হয়ে যায়। কিন্তু সেই ভাবে, সেই ভাবটায়, অর্থাৎ অষ্টম ভাবে যে সমস্ত অশুভ ব্যাপারগুলো আছে, সেই অশুভ ব্যাপারগুলোতে অনেকটা অশুভত্ব কমিয়ে দেয়, অনেক সময় শুভ ব্যাপারে কনভার্টও হয়ে যায়। দৈব কৃপায়, গুরুর কৃপায়, ভাগ্যের
কৃপায়, তো ঈশ্বরের কৃপায় আমাদের সেই অশুভ ব্যাপারগুলো কোনো কোনো সময় শুভ ব্যাপারে ঘটে, মানে শুভ ঘটনায় বদল হয়ে যায় বা রূপান্তরিত হয়ে যায়। এই ব্যাপারটাই হবে। তার মানে দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে গেল, অষ্টমভাবে গিয়ে মানে পাপের দ্বারা পীড়িত হলো, কিন্তু তিনি তো আর পাপ পীড়িত হয়ে যাবেন না, তিনি পাপী গ্রহ হয়ে যাবেন না, তিনি তার যে একটা ফল দান করার ক্ষমতাটা কমে যাবে, কিন্তু তার দৃষ্টি যে যে সমস্ত ভাবে থাকবে সেগুলো কিন্তু অমৃতের মতন ফল দেবে, সেগুলো শুভ দৃষ্টি হবে। ঠিক আছে, হতেই পারে ঠাকুর মশাই এখন ভাটিখানায় আছেন, কিন্তু তার মনটা তো পুরো আছে তার ঘরে। সে জানে আমি কাজ করতে এসেছি, কাজ করব, চেক করব, লাইসেন্স চেক করব, ফাইন করব, যদি লাইসেন্স খারাপ থাকে বা যদি ইনভ্যালিড থাকে তো ফাইন করে চলে যাব, এটা আমার কাজ। আমাকে সরকার পাঠিয়েছে, স্টকটা চেক করব, লাইসেন্স চেক করব, কিছু গন্ডগোল হলে ফাইন করে চলে যাব, বাড়ি ফিরে গিয়ে আমার ওদিকে বাড়ির দিকে মনটা আছে, বাড়ির দিকে মন আছে, তো আমি এখানে খেতে আসিনি, এই হলো ব্যাপার। তো সেই রকমই একটা ব্যাপার, যেখানে তার দৃষ্টি থাকবে সেই দৃষ্টিগুলোতে শুভ ফল আমরা পাবো। তাহলে চ্যালেঞ্জের বিষয় হলো 14 জুন থেকে 12 আগস্ট যতদিন দেবগুরু থাকবেন রাহুর নক্ষত্রে, এইটুকু মনে রাখতে হবে। তারপর যখন বক্রি হবে আমি বক্রির ব্যাপার বলে দেবো। এই বক্রি এখন তিনি হবেন না, সম্ভবত পুজোর একটা কোনো সময়ে, পুজোর আগে পরে একটা আগেই তখন তিনি বক্রি হবেন, সেই সময়ের দিকে দেখা যাবে। তো এবার যেটা বলবো, 13 আগস্ট আবার তিনি চলে যাচ্ছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে, তখন আবার অবস্থাগুলো স্বাভাবিক হবে এবং ফলগুলো আরো ভালো আমাদের জীবনে আসবে। এবার কোন কোন বিষয়ে কোন কোন ফল। প্রথমত, বৃহস্পতি অষ্টম ভাবে থেকে আমাদের দ্বাদশ ভাবে দৃষ্টি রাখবেন, দ্বাদশ ভাবে দৃষ্টি রাখবেন, পঞ্চম দৃষ্টি। পঞ্চম ভাবটা আমাদের সন্তানকে বোঝায়, আমাদের যোগ্যতাকে বোঝায়, শিক্ষাকে বোঝায় এবং আমাদের নিজের প্রতিভাকে বোঝায়, বুদ্ধিকে বোঝায়, পূর্বজন্মকে বোঝায়, পূর্বজন্মের সংস্কারকে বোঝায়। তো এরকম একটা ব্যাপার, আবার প্রেমকে বোঝায়। তো এই পঞ্চম দৃষ্টি যখন দ্বাদশ ভাবে দেবেন, তখন আমাদের এইটুকু বুঝতে হবে যে শিক্ষার্থী যে উচ্চশিক্ষা লাভ করছো তার কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ এসেছে, যদি তারা চায় তো, বা সেই যোগ্যতা যদি তার থাকে তো, তাহলে শিক্ষার জন্য তাকে বিদেশ যেতে হতে পারে। যে শিক্ষার্থী যে অলরেডি বিদেশে আছে, সেই বিদেশে থাকা শিক্ষার্থীর আরো উন্নতি হবে এবং বিদেশে গিয়ে তার মানে বিদেশে যে অলরেডি আছে তার উন্নতি আবার হবে, তাকে নিয়ে চিন্তা কিছু নেই, তার উন্নতি হবে, সে অলরেডি বাড়ি থেকে দূরে আছে। দ্বাদশ ভাবটা আমরা বলে রাখি কি রকম, বাড়ি থেকে বা জন্মস্থান থেকে অনেক দূর ব্যাপারটাকে বোঝায়। সেটা সবসময় যে সাগর পাড়ের বিদেশকে বোঝায় তা কিন্তু নয়, বাড়ি থেকে দূরে পাশাপাশি কোনো জেলায় হতে পারে বা কোনো রাজ্যে হতে পারে, সেটাও কিন্তু প্রবাস বলেই আমরা ভাববো। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার যে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে আমাদের ভাগ্য খোলার একটা সম্ভাবনা থাকবে। বিদেশের সঙ্গে যাদের কানেকশন আছে বা যারা বানাতে চাও, তাদের এই সম্ভাবনাগুলো এখন খুলে যাবে এবং আরো প্রবল হবে, সম্ভাবনাগুলো থেকে আমরা সমৃদ্ধ হব। সমস্ত দিক থেকে আমরা, আর্থিক দিক থেকে এবং নিজস্ব যোগ্যতার দিক থেকে, তারপর লগ্নের দিক থেকে, শরীর স্বাস্থ্য, সম্মান, মান সম্মান, সমস্ত দিক থেকে আমরা উপকৃত হব। আমাদের যে চেষ্টা চলছিল গত কয়েক বছর ধরে নিজেকে আরো উঁচু জায়গায় বা নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য, সেই চেষ্টাগুলো এবার ফল পাবে, ডেফিনেটলি পাবে। মানে প্রশংসা পাবো, এবার আমরা আমাদের পরিশ্রমের প্রশংসা পাবো, ফল পাবো, লোকে আমাদেরকে আমাদের কাজের মূল্য দেবে, প্রতিভার মূল্য দেবে। তো এটা ভালো ব্যাপার। আমাদের সন্তানের উন্নতি হবে, সন্তান যাবে বিদেশে, তার শরীর স্বাস্থ্যের উন্নতি, তার আরো 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 ডেভেলপমেন্ট আগামী দিনে হবে। তো এই আর একটা কথা বলি, যেহেতু দ্বাদশ ভাবে থাকবে পঞ্চম দৃষ্টি, তো বিদেশ থেকে টাকা আমদানি করতে পারবো, এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা আরো ইমপ্রুভ করতে পারবো, বিদেশি ডলার যারা ইনভেস্ট করো তারা আরো বেশি সেই ব্যাপারে তাদের যে প্রোফাইল, মানে যাকে বলে পোর্টফোলিও, তো পোর্টফোলিও আরো সমৃদ্ধ হবে। তো এই রকম ব্যাপারগুলো কিন্তু আমাদের থাকবে, অর্থাৎ কারেন্সি মার্কেটে যারা থাকো তারা বা যারা কাজ করো
তাদের কিন্তু এই সময় রিটার্ন পাবার সময় এসেছে। তারা থাকো, ছিপ ফেলে দাও, মাছ উঠবে, ব্যাস। এবারে শেয়ার মার্কেট, এই ক্ষেত্রেও তাই, ছিপ ফেলে রাখো, মাছ উঠবে, এই হলো ব্যাপার। তাহলে পঞ্চম ভাব থেকে আমরা শুভ ফল পাচ্ছি। এই সমস্ত সন্তানের শিক্ষা, ইনভেস্টমেন্ট, নিজস্ব যোগ্যতা, যা কিছু আমরা করেছি এতদিন ধরে, পরিশ্রম করেছি, পরিশ্রমের ফল আমরা পাবো। আমার সন্তান যদি পরিশ্রম করে থাকে, যদি যোগ্য শিক্ষা লাভ করে থাকে, সে শিক্ষার মূল্য এবার তাকে পেতে হবে, এটা নিশ্চিতভাবে মনে রেখো। এবার চলে যাচ্ছি তার বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি, এই আর একটি শুভ দৃষ্টি আমাদের বৃশ্চিক রাশির ধনভাবে পড়বে। কোথায় সেটা কোন রাশিতে পড়বে? ধনু রাশিতে। ধনু রাশিতে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে। তার ফলে কি হবে? আমাদের ধনভাব একটু সমৃদ্ধ হবে, মানে আমাদের আর্থিক ভান্ডার একটু সমৃদ্ধ হবে, অর্থ সঞ্চয় হবে, এটা নিশ্চিত। এবারে যেহেতু সপ্তম দৃষ্টি থেকে, তাহলে আমরা কেউ ধরতে পারি যে আমাদের ব্যবসা থেকে সঞ্চয়, আমাদের সম্পর্ক থেকে সঞ্চয়, দাম্পত্য জীবনের সাথী বা জীবন সাথী থেকে একটু সমৃদ্ধ হওয়ার, আর্থিক দিক থেকে সমৃদ্ধ হওয়ার সুযোগ এসেছে, সময় এসেছে। ব্যবসায় হয়তো তাকে সঙ্গে নিয়ে চলতে পারলে, স্বামী স্ত্রী দুজনেই যদি আমরা একসঙ্গে ব্যবসা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা আরও বেশি ফল পাবো। এই ব্যাপারগুলো তোমাদের এবার মাথায় রাখতে হবে যে আমি আমার সঙ্গে যদি আমার পার্টনারকে নিই, তাহলে কিন্তু আর্থিক দিক থেকে আমি আরও সমৃদ্ধ হব। যাদের এই সুযোগ আছে তারা এটা নিয়ে ভাবতে পারো, এবং কাজে লাগলে এটাকে যদি আমরা কাজে করতে পারি, তাহলে কিন্তু আমরা ফল পাবো। ঠিক আছে, এটা হলো একটা। ব্যবসাও তেমনই, ব্যবসাটাও কিন্তু আমরা আমাদের ব্যবসায়িক জীবন ভালো হবে। ইনভেস্ট করলে ব্যবসায় এই সময় এসেছে সুযোগ যে আমরা আগামী দিনে রিটার্ন পাবো ভালোভাবে। আমরা সেগুলোকে মানে আমরা রিটার্ন পাবো, প্রফিট হবে, সঞ্চয় করতে পারবো, আগামী দিনে ফল আরো ভালো হবে আমাদের ব্যবসায়। আচ্ছা, এবারে চলে যাব নবম দৃষ্টি, সব থেকে শেষ দৃষ্টি, এটা সব থেকে ভালো দৃষ্টি। নবম দৃষ্টি ভাগ্য তৈরি করা দৃষ্টি, ভাগ্য ভাবের দৃষ্টি। ভাগ্য ভাব বা ওই যে ভাগ্য তৈরি করা যে দৃষ্টিটা তিনি রাখবেন, নবম দৃষ্টিটা তিনি রাখবেন আমাদের চতুর্থ ভাবে। কোথায়? কুম্ভ রাশিতে তার নবম দৃষ্টি থাকবে। তাহলে কুম্ভ রাশি, সেখানে রাহু থাকবে। তাহলে রাহু যদি কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করে, সেটাকে আটকাবে সম্পূর্ণ তার নিজস্ব শক্তি দিয়ে আটকাবে। বৃহস্পতি রাহুর যে অশুভত্ব আছে, সেই অশুভত্বকে দমন করবে, সেই অশুভত্বকে বিনাশ করবে দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে। তাই যদি গৃহে কোনো ক্লেশ, অশান্তি, বিবাদ, মামলা মোকদ্দমা, আইনি ঝামেলা বা আরো কিছু অশান্তি যাদের আছে, মনে রেখো এবার সেই সমস্ত অশান্তি দূর হবে। প্রথমত রাহু অনেক চেষ্টা করবে এগুলোকে আরো বেশি যাতে বাড়ে, বা এর জন্য আরো যদি অশান্তি বেশি হয়, যাতে সেই চেষ্টা রাহু অবশ্যই করবে। কিন্তু আবার বলছি, যদি আমাদের মধ্যে নিজস্ব যোগ্যতা, সঠিক কর্ম, সঠিক চিন্তা ভাবনা থাকে, তাহলে আমরা ঈশ্বরের কৃপায় সেই সমস্ত রকমের বাধা অশান্তি আমরা দূর করে আমাদের শান্তি আমরা ছিনিয়ে নিতে পারবো। ভাগ্য আমরা এবারে মানে নির্মাণ করতে পারবো আমাদের পরিবারের সাথেই, পরিবারের সঙ্গে থেকেই আমরা আমাদের ভাগ্য নির্মাণ করতে পারবো। কিরকম? যেমন চতুর্থ ভাব আমাদের পরিবার, আমাদের নিজের ঘর, আমার নিজের মা। তাহলে অনেকেই এটা আমি বলতেই পারি যে মায়ের দ্বারা ভাগ্য নির্মাণ হতেও পারে কারো কারো জীবনে। কারো কারো জীবনে ঘর থেকেই ভাগ্য উদয়, ওয়ার্ক ফ্রম হোম যারা করো, এটাও হতে পারে। কেউ হতে পারে তার জীবনে এবার নতুন ঘর হয়ে গেল, ঘর পেয়ে গেল, জমি বাড়ি কিনতে শুরু করে দিল, গাড়ি কিনতে শুরু করে দিল। তো এরকম সময় এসেছে, করবেই। আর রাহু ওই চতুর্থ ভাবেই আছে, তো উটপটাং টাকাও দেবে, যোগাযোগ তৈরি করে দেবে, লোক আসবে, দিয়ে যাবে, এখন এটা হবে। তো আবার বলছি, এই যে লগ্ন যদি বৃশ্চিক লগ্ন হয়, তাহলে এই ফলগুলো বেশি বেশি ফলবে। আবার যদি আমি বলেছি বৃশ্চিক লগ্নের যারা মিত্র লগ্ন আছো, তাদের জন্যও কিন্তু বৃহস্পতির এই সঞ্চার ফল ভালোই ফল আনবে। আর যদি বাকি
কুম্ভ আর মকর নিউট্রাল, বাকি অন্যদের ক্ষেত্রে খুব একটা খারাপও নয়, কিন্তু তবুও বলছি যে আবার এদের মতন ভালো না। যেমন যদি বৃষ লগ্ন হয় তাহলে তার দ্বিতীয়ভাবে বৃহস্পতি যাবে। এখন দ্বিতীয়ভাবে বৃহস্পতি কি করবে, যেভাবে বৃহস্পতি থাকে সেই ভাবটাকে নষ্ট করে, তার মানে সঞ্চয়টাকে সে অতটা বাড়তে দেবে না। দ্বিতীয়ভাবে তাহলে বৃষ লগ্ন হলো, বৃশ্চিক রাশি বৃষ লগ্ন, তার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে গেল বৃহস্পতি, তাহলে কি হবে, তার সঞ্চয়টা যেরকম বাড়ছিল বা আরো বাড়াচ্ছে, মানে সে পরিশ্রম করছে সঞ্চয় করছে কিন্তু সেভাবে সঞ্চয়টা হচ্ছে না, মানে ওই প্রয়োজনটা মিটে যাচ্ছে। কিন্তু যখনই যদি বৃষ লগ্ন হয় তাহলে তার ষষ্ঠভাবে আমাদের বৃহস্পতি দৃষ্টি পড়ে গেল, তার পঞ্চম দৃষ্টি, তাহলে কি হবে, সে ঋণ শোধ করতে পারবে, রোগ থেকে মুক্তি পাবে, শত্রু দমন করতে পারবে, তার শত্রুরা একবারে ফ্ল্যাট। এইবার সে সময় এসে গেছে বন্ধু, চিন্তা করো না। আমার একজন দাদা আছে, জানি না সে ভিডিও দেখছে কিনা, দেখবে কিনা, তার সঙ্গে বহুদিন যোগাযোগ সময়ের অভাবে করতে পারিনি, তো থাকেন দক্ষিণ ভারতে। তো তার খুব চিন্তা, তার শত্রুরা দমন এবার হবে কি না। তো তাকে বলে রাখি, দাদাকে এখান থেকে বলে রাখছি যে চিন্তা নেই, শত্রুরা এবার ফ্ল্যাট হবে, বহুদিন পরে এবার ফ্ল্যাট হবে, তার বৃষ লগ্ন, এটুকু বলে রাখছি। তো যাই হোক, সেই জন্য কথা প্রসঙ্গে এটা বলে রাখলাম। তো বৃষ লগ্ন হলে আরও বলছি ঋণ শোধ, শত্রু দমন, রোগ থেকে মুক্তি এরকম হবেই। এবারে যদি এইরকমই ব্যাপার, মানে যদি এরকম লগ্ন ভিত্তিক ফলের ডিফারেন্স হবে, তো আমাকে কেউ ভুল বুঝো না যে এই এটা বললাম এটা হলো না, তো এরকম লগ্ন হিসাবে কিন্তু ফলের হেরফের হবে। তো এবার আমি সবগুলো বললাম, 5, 7, 9 তিনটে দৃষ্টি বিচার করলাম, তিনটে দৃষ্টিতে আমি এটুকু বোঝাতে পারলাম যে বৃহস্পতি অষ্টমভাবে এসেছে বলে চিন্তার কোনো কারণ নেই, উল্টে আরও অনেক বেশি সম্ভাবনা, অনেক বেশি সুযোগ আমাদের জীবনে আসছে। আমরা সেগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আগামী দিনে ভাগ্য আমাদের আরও অনুকূলে থাকবে এবং উন্নতির দিকে যাবে। কারণ আবার বলছি, দেবগুরু বৃহস্পতি যখন পরের বছরে কর্কটে যাবে তখন তিনি উচ্চস্থ অবস্থা পাবেন। তো তখন আমাদের ভাগ্য, জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন আরও বেশি সমৃদ্ধ হবে, তাই চিন্তার কিছু নেই। আমাদের সবে উপরের দিকে ওঠাটা শুরু হয়েছে। ডিসকারেজ যারা করছো তাদেরকে বলবো এটা একদমই করো না, বা যারা নিরুৎসাহিত হচ্ছ তাদেরকে বলবো এটা একদম করো না। মন থেকে নেগেটিভ চিন্তা মুছে দাও। সম্ভাবনা আসছে দূর থেকে, বা যারা আমি বলবো যে জন্মস্থান থেকে অনেক দূরে দূরে যারা থাকবে বা যাবে তাদের জন্য বলবো যে অনেক সম্ভাবনা আসছে, তো সুযোগটাকে কাজে লাগাও। ভালো একটা সময় এসেছে নিজের জীবন ও ভাগ্যকে বদলে নেবার। সত্যিই তাই যে এবার তোমাদের পাই টু পাই হিসাব তোমাদের বুঝে নিতে হবে এবং হিসাব বুঝে নেবার সময় এসেছে, তোমাদের সময় এসেছে। এই যে বললাম শত্রুরা আস্তে আস্তে কাত হবে, অনেক রকম ব্যাপার হয়ে যাবে। এই যে যারা এতদিন পারছিল না কিছু ঘরের জন্য করতে, মানে উন্নতি নেই, মানে করছে আনছে আর চলে যাচ্ছে, তো ঘরের জন্য কিছু করতে পারছে না, এবার ঘরের জন্য তারা উন্নতি করবে, নিজের পরিবারের জন্য উন্নতি করতে শুরু করবে। তো এবার তাদের তো শত্রু তৈরি হবে, অনেকে হিংসা করবে, অনেকে বলতে শুরু করবে, তো এগুলো হবেই। এগুলো হলেও কোনো চিন্তা নেই, তোমরা এগিয়ে যাও, তোমরা জয়লাভ করবে এটুকু বলতে পারি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং আবার বলছি বাকি সমস্ত লগ্নেরই জয় হবে। বৃহস্পতি এমন কোনো কিছু মারাত্মক খারাপ গ্রহ নয় যে তোমাদের হতাশ হতে হবে। বৃহস্পতির জন্য সমস্ত রাশির লগ্নের মানুষ উপকৃত হবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, আবার বলছি বৃহস্পতিকে আরো বেশি স্ট্রং করার জন্য, বলবান করার জন্য আমরা কি করব, আমাদের হলুদের ব্যবহার আমরা করব। অষ্টম ভাব দুস্থান, পাপের একটা ভাব, মানে মানে পীড়িত, মানে পীড়াদায়ক ভাব। তো এবার ওইভাবে যখন দেবগুরু যাচ্ছেন না তখন তিনি দুর্বল হয়ে যাচ্ছেন, দূষিত হয়ে যাচ্ছেন, তাহলে কারোর পেটের রোগ হবে, লিভারের রোগ হবে, চামড়ার রোগ হবে, যেহেতু বুধের ঘরে থাকছেন। তাহলে এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, গুরুতত্ত্ব বাড়াতে হবে, গুরুর উপাদান আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে কাঁচা হলুদের সেবন আমরা রোজ করব খালি পেটে
সকালে। আর যত পারবো হলুদ বস্ত্র আমরা পরবো, এবং হচ্ছে যে হলুদ যদি পারা যায় তো মাখাও যেতে পারে, এবং যদি তাও না হয় তাহলে স্নানের সঙ্গে, স্নানের যে জল আমরা ব্যবহার করি সেই জলের সঙ্গে একটু হলুদ আমরা যদি মিশিয়ে দিতে পারি তাহলে এটা অনেকটা কাজ হবে। তো গুরুতত্ত্বকে বাড়াতে হবে, এটা হলো আমাদের টার্গেট। সেটা যেভাবেই হোক, যার যেমন ক্ষমতা, যার যেমন সাধ্য, সে সেভাবে বাড়িয়ে নেবে। এবং যদি আমরা মন্ত্র পাঠ বা পূজা পাঠের মাধ্যমে যদি আমরা সেটা করতে চাই তো সেটা এইভাবে হবে যে শ্রী বিষ্ণু, শ্রীরাম, শ্রীকৃষ্ণ এদের যত স্তব স্তুতি করতে পারবে ততই আমাদের গুরুতত্ত্ব উন্নত হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে এই যে অষ্টমে বৃহস্পতি, অষ্টমে বৃহস্পতির জন্য যদি কেউ আমার ভিডিও দেখতে চাও, অষ্টমে বৃহস্পতি থাকলে কি ফল হয় ভিডিও আছে, দেখে নিতে পারো। তো লিস্টে চেক করবে অষ্টমে বৃহস্পতি থাকলে কি ফল হয়, আমি ডিটেলসে সব বলেছি। তোমাদের মধ্যেও কিন্তু এই পরিবর্তন আসবেই। অষ্টমে বৃহস্পতি মানসিক পরিবর্তন আনবে, আধ্যাত্মিক পরিবর্তন আনবে, জীবনের সমস্ত ক্ষেত্রে একটা পরিবর্তন আনার চেষ্টা করবে। তো সেই পরিবর্তনটা শুভ পরিবর্তন, এটা আমি বারবার বলবো। তো এটা হবে, চিন্তার কিছু নেই। বৃহস্পতি একটা মঙ্গলময় গ্রহ, তোমাদের কারো গ্রহ, তোমাদের বন্ধু গ্রহ, মিত্র গ্রহ, তাই তোমাদের মঙ্গলই করবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। ঠিক আছে, তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, তোমাদের ভালো হোক এই কামনা করে শেষ করছি।